আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাইয়া, তোমরা কি বলো? রাখবেন আমার অনুরোধ? পাঠাবেন আমার ঘরে মেয়েটাকে? আফজাল বিহব্বল হয়ে চাইলেন আফতাবের দিকে। দুভাই উৎকণ্ঠা নিয়ে চোখাচোখি তাকিয়ে, স্থির চাহনি তাদের, ইশারায় যেন আরব সারলেন। কিছু সময় ধাতস্থ হয়ে সোজা হলেন দুজনেই। সকলের আগ্রহ ভরা নজর তাদের দিকে ঠিকরে পড়ছে। ভয় শঙ্কা নিয়ে তাকিয়ে আছে ভূমি। দুপাশে আদ্রি প্রিয়াসে জড়িয়ে ধরে আছে বোনকে। বাবা বড় বাবার মতামত জানার আগ্রহ। আফজাল খানিক ভেবে তাকালেন বোনের দিকে, তস্ত্র হয়ে বললেন, বোন ভাইদের কাছে এভাবে আবদার করে কিছু চাইছে, সব দিক বিবেচনা রেখে যা বুঝলাম তাতে না করার তো কোনো উপায়ও খুঁজে পাচ্ছি না। কথাটুকু বলতে বলতে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেললেন, সাথে মুখে কিঞ্চিত হাসি। তোফেল সমানে গলা মেলালেন, ঘর, বর, পরিবার সব দিক ভালো। আমার ভূমির অবহেলা হবে না কখনো, এ বিষয়ে আমি একদম নিশ্চিন্ত। আমার বোনের কাছে মেয়েটা থাকলে নিশ্চিন্তে থাকতে পারবো। আমার কোনো আপত্তি নেই এই প্রস্তাবে। বাবার কথায় হোঁচট খেল ভূমি। বিস্ফোরিত নজরে তাকালো সামনে। মাথায় যেন বাজ ভেঙে পড়ল তার। একটুও নড়চড় নেই, যেন পা জোড়া আঠা দিয়ে কেউ জোড়া লাগিয়েছে টাইলসে। আজ এত খুশির দিনে কেমন শঙ্কায় পড়ল। বিকেল থেকে পাওয়া সকল আনন্দ খুশি লজ্জা সব মুহূর্তে হাওয়া হয়ে মিশে গেল। তবে কি সব মিথ্যে ছিল? ক্ষণিকের সুখ ছিল? কথাটুকু ভাবতেই একদলা কান্না চেপে বসলো অক্ষিপটে। সমস্ত দেহ কাঁপছে ভয় কষ্টে। ভূমি তাকালো সামনে, জিভে ঠোঁট ভেজালো। বহু কষ্টে জড়িয়ে আসা কণ্ঠ ঠেলে বলে উঠল, আমি এখন বিয়ে করতে চাই না বড় আব্বু। ভূমির কথায় তাহমিনা খানিক নারাজ হলেন। মুখের হাসি মিলিয়ে যেতে যেতে পুনরায় তা চওড়া করে ভূমিকে আঁকড়ে বললেন, তুই ভয় পাচ্ছিস মা? আমার একমাত্র ছেলের বউ হবি তুই। ফুপিকে অনীহা করে জ্বালাবে। কুলহারা প্রতীকের ন্যায় ভূমির চাহনি। তীর তীর করে কাঁপছে ওষ্ঠদায়, তাকাচ্ছে আশপাশ, খুঁজছে নিজের ভরসার হাত। কিন্তু এত কিছু ঘটে যাচ্ছে, অথচ তার কোনো খোঁজ নেই। কোথায় সে? কষ্টের পাহাড় আরো ভারী হতে লাগলো ভূমির। কি করবে তা ভেবেই বেকুল হলো। সাবরিনা আগবাদ সেদে বললেন, তেমন কোনো ব্যাপার নয় আপা, বিয়ে শাদী অত তাড়াহুড়ো করে করার মতো কোনো কাজ নয়। মেয়েটা এখনো অবুঝ, এসব নিয়ে ভাবার তো সময় আছে। আমি না আমাদের আগে বিষয়টা অবগত করেছিল। আমি চেয়েছিলাম আরও কিছু সময় যাক, তারপর না হয়, কিন্তু ও চাইছে যেহেতু। আর আমার মনে হয় না এই প্রস্তাব নাকচ করার মতো কোনো কারণ আছে। এখন তুলে না দিলেও প্রয়োজনে একত করে রাখা যাবে। পরবর্তীতে না হয় তুলে দেওয়া যাবে যখন তোমরা চাও। ভূমি চাইবে, কি বলো সাবিনা? স্বামী ছুড়ে দেওয়া প্রশ্নে আটকে উঠলেন তিনি। উদ্বিগ্ন হয়ে বললেন, সিদ্ধান্ত নেওয়ার আগে আদ্রকে একবার জানালে ভালো হতো না? ছেলেটা কি বলে? আফজাল প্রফুল্ল কণ্ঠে বললেন, অবশ্যই জানাতে হবে। আদ্র ভূমির বড় ভাই, তার উপস্থিতি জরুরি। কথাটা বলা শেষ হতেই হঠাৎ শোনা গেল তেজি কর্কশ হতাশান কণ্ঠস্বর, হবে না কোনো বিয়ে টিয়ে। হঠাৎ পেছন হতে ছুটে আসে এমন বাণীতে চকিত হয়ে তাকায় সকলে। সিঁড়ি ভেদে হুড়মুড়িয়ে নামছিল আদ্র। কৌতূহল ভরা চাহনি সবার। ছেলের এহনো কথায় আফজাল ভুরু কোচকালেন। অনিশ্চিত কণ্ঠে প্রশ্ন করেন, কি বললে? আদ্রের সোজা উত্তর, যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করছেন সেটা কখনো হবে না। সুচারু চাহনি তার, প্রস্তর মতো কঠোর চিবুক। তার গর্জন কণ্ঠে খানিক থমকালো বাড়ির মহল। আফজাল হকচাকান। বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়েন। আশ্চর্যপনে খসখসে গলায় বলেন, মানে কি অসভ্যের মতো মুখের উপর কথা বলছো? কি বলতে চাইছো তুমি? বললাম যে বিয়েটা হবে না। শুধু এটা কেন, অন্য কোথাও অন্য কারোর সাথে ভূমির বিয়ে হবে না। তাহমিনা ভাইপোর কথায় থমকে তাকালেন। অবাক হয়ে প্রশ্ন করলেন, এমন কথা কেন বলছিস আদ্র? কেন হবে না বিয়ে? আদ্র শটান দাঁড়িয়ে, শীতল চাহনিতে নিখাত কণ্ঠ। আমি বলেছি তাই। আফজাল ফুঁসে উঠলেন, রাগে হাঁসফাঁস করলেন। পাশে বিস্ময় চাহনিতে বসে থাকা ভাই বললেন, দেখলি কেমন বেয়াদবের মতো বড়দের মুখের উপর তর্ক করছে। তোফেল উঠে দাঁড়িয়ে ভাইকে শান্ত করতে চেয়ে বললেন, ভাইজান, আপনি শান্ত হন। আদ্র কি বলে আগে সেটা দেখুন। কি দেখবো? তুই দেখছিস গুরুজনের সাথে কিভাবে কথা বলতে হয়? এখনো সেই সেন্সটুকুও নেই। সাবিনা উদ্বিগ্ন হয়ে বলেন, তুমি এমন না করে আগে শোনো ছেলের কথা। মেয়েটা এখনো ছোট, তাই হয়তো। মায়ের কথা শেষ হওয়ার পূর্বে আদ্র কথা কেড়ে নিয়ে বলে, মা, ভূমি ছোট হোক বা বড়, বিয়ে হবে না মানে হবে না। আফজাল রক্তিম চোখে তাকিয়ে হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, হবে না মানে কেন হবে না? আর সেটা সিদ্ধান্ত নেওয়ার তুমি কে?
আমরা ওর বড়জন, ওর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আমাদের অধিকার। ক্ষমা করবেন, কিন্তু এই একটা বিষয়ে আপনাদের কোনো মতামত মানতে পারছি না। কথাটুকু বলে থামলো আদ্র, তাকালো ভূমির কন্দনরত রক্তিম মুখশ্রীতে, ফের চোখ ফেরালো সামনে বসা পরিবারের সকলের দিকে, শীতল কণ্ঠে বলল, হবে না, কারণ আমি ভূমিকে ভালোবাসি। আর এই পৃথিবীতে কোনো পুরুষের সাথে যদি ওর বিয়ে হয়ে থাকে, সেটা হবে একমাত্র আদ্রিয়ান আহমেদ আদ্রের সাথে। সাবেগে মেরুদণ্ড সোজা হলো ভূমির, অত্যুজ্জ্বল চোখে চাইল সামনে, আশার আলো খুঁজে পেয়ে চমকালো মুখশ্রী, ললাটে ফুটল সূক্ষ্ম হাসি। আদ্রের মুখে ভালোবাসি কথাটা শুনে শরীর বেয়ে সূক্ষ্ম চিকন বিদ্যুৎ রেখা চেয়ে গেল, হকচকে উঠল উপস্থিত প্রত্যেকে, বিস্ফোরিত চাহনিতে চাকালো আদ্রের দিকে, আতকে উঠে দাঁড়িয়ে পড়ল আফতাব। আফজাল নির্বিকার, হতবুদ্ধিভাব, পরভৃত হয়ে দাঁড়িয়ে, তাহমিনা হতভম্ব ভাষাহীন, দুই যে একে অপরের দিকে অবিশ্বাস্য নজরে চেয়ে। এসব কি বলছো তুমি আদ্র? মাথা ঠিক আছে তোমার? রুষ্ট কণ্ঠে মিস্টার আফজালের হুঙ্কার, আদ্রের শান্ত স্বর। আপনি ঠিকই শুনেছেন, আমি ভূমিকে ভালোবাসি। এই আদ্রেরই বউ হবে ভূমি। আশা করি সকলে শুনেছেন। আগত পরিস্থিতি কল্পনা করে কাঁপছে ভূমির হাত পা, ঘামছে সারা শরীর, গুটিয়ে জড়সড় হয়ে গিয়েছে সমস্ত। আফজাল স্থান ছেড়ে নড়ে চড়ে দাঁড়ালেন, এগোলেন খানিক সামনে, মাত্রাতিরিক্ত ক্রোধে কাঁপছে লম্বা দেহ, ভারী কণ্ঠে বলে উঠলেন, আদ্র তোমার মাথা ঠিক আছে? ভূমি তোমার বোন হয়, সে কথা ভুলে যাচ্ছ হয়তো। আদ্র ধাস্তে হাসলো, বিদ্যুৎ স্বরে বলল, আপনারা হয়তো ভুলে গিয়েছেন ফাহাদ ও ভূমির ভাই হয়। আদ্রের এমন কথাই চমকালেন তাহমিনা। আফজাল রূঢ় কণ্ঠে তেতে উঠে বললেন, তুমি আর ফাহাদ এক নও। কেন এক নয় বাবা? আমাদের মাঝে পার্থক্য কিসে? ছেলের প্রশ্নে রাগান্বিত চোখে চাইলেন, দাঁত চেপে ধরলেন, রাগ সংযত করতে চাইলেন আফজাল। আলবাত আছে, এখনো পর্যন্ত বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকুই নেই তোমার। রাস্কেলের মতো বিহেভিয়ার। আর তোমার লজ্জা করে না ভূমিকে বিয়ে করবে কথাটা মুখে আনতে? তুমি বাকি সকলে একথা ভুলে গেল, আমি ভুলে যাইনি কি করেছিলে তুমি ওর সাথে। আমি থাকতে কখনো তোমার মতো ছেলের সাথে ওর বিয়ে দেবো না। আপনি চান কিংবা না চান, আল্লাহ ব্যতীত কারো সাধ্য নেই আমাদের আলাদা করতে পারবে। ভূমি আমার বউ হবে। আফজাল হেসে উঠলেন, বিদ্রুপের স্বরে বললেন, তুমি বললে আর আমরা মেনে নেব? কবে থেকে তুমি এই স্বপ্ন দেখা শুরু করলে? আদ্রের সহজ কণ্ঠ, যখন থেকে ও আমাকে ভালোবাসতে শুরু করেছিল, এবং তারও আগে থেকে। আদ্রের কথায় কয়েক জোড়া অক্ষিপট বিদ্যুৎ বেগে সচকিতে তাকালো ভূমির দিকে, ধক করে উঠল ভূমির অন্তঃস্থল, ভয়ে শিরদাঁড়া শীতল হয়ে উঠল, ঠোঁট মুখ শুকিয়ে এলো, চিবুক খাদে এনে ঠেকালো, মুখ হা করে তাকিয়ে দুই চা আকপিস না ভেবে আফজাল হতবাক হয়ে প্রশ্ন ছুড়ল, ভূমি আদ্র যা বলছে তা কি সত্য? তুমি আদ্রকে পছন্দ করো? পাশ থেকে শাহরিয়া চিকট কণ্ঠে বলে ওঠে, পছন্দ না, ভালোবেসে। এমন পরিস্থিতি বলে ওঠা কথায় সকলে তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে পড়তে চুপ করে গুটিয়ে যায় সে, পুনরায় তাকায় ভূমির দিকে। বড় অব্বর করা প্রশ্ন শুনে ভূমি ভয় পেয়ে খামচে ধরে আদ্রির হাত, ভীত নজরে চোখ তুলে তাকায় সামনে, নিখাত দুই চোখ জুড়ে টলমলে পানির লাল বর্ণ ধারণ করে আছে তা, ওষ্ঠজোড়া কাঁপছে, মনে ভয় শঙ্কা নিয়ে তাকায় আদ্রের দিকে, সে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ভূমির দিকে। ভূমি চাইলো, পড়ে নিল আদ্রের ব্যাকুলতা, পড়ল আদ্রের চোখে ভেসে ওঠা নিজের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা। যে মানুষটা তাকে পেতে লড়ছে, কিভাবে মানুষটাকে নিরাশ করবে? ভূমি লম্বা এক নিঃশ্বাস নিল, মনে আকাশ সম সাহস জুগিয়ে ছাকালো ছোট্ট দেহখানা, মিনমিনে কণ্ঠে বলে ওঠে, আমি ভালোবাসি। মুখ ফুটল এক স্থূল হাসি, প্রস্থ বক্ষ টান টান করে দাঁড়ালো আদ্র, আটকে রাখা দম ফুস করে ছেড়ে দিল, যেন জান ফিরে পেয়েছে হাতে। ভূমি সম্মতি যেন তার সাহস বাড়িয়ে দিয়েছে আরো শতগুণ। এই সাহস নিয়ে যুদ্ধ জয় করাও খুব সহজ। আতকে বা হাতে মুখ চেপে ধরেন তাহমিনা, চোখে মুখে বিস্ময়, চমকায় দুই যাও, তাকায় বারবার নিজেদের দিকে। আফজাল বিদ্যুৎ বেগে তাকায় ভাইয়ের দিকে, আফতাব বিমূর্ত বসে, তার মাঝে কোনো ভাবাবেগ নেই, বিস্ময় খেলে আছে, হতবুদ্ধি তার মস্তিষ্ক। নিজের মেয়েকে নিয়ে চলা বাঘবিনটার যেন কোনো আঁচ নেই তার মাঝে। ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠলেন ভাইয়ের উপর, তুই চুপ করে বসে আছিস কেন? তামাশা দেখছিস? তোর মেয়ে কি বলে সব দেখছিস না? ভাইয়ের কথায় অসহায় নজরে তাকালো, দনমনা হয়ে হাঁসফাঁস করে উঠল, সবেগে সামনে এগিয়ে কণ্ঠ কঠিন করে ভূমিকে বলল, ভূমি তুই কি বলছিস এসব? বাবার প্রশ্রয় কণ্ঠে চাতক পাখির ন্যায় তাকালো। বাবা তার কখনো ফিরিয়ে দিবে না বিশ্বাস নিয়ে ভূমি কান্না জড়িত ভেজা গলায় দ্বিধাহীন ওপর নিচ মাথা দুলিয়ে জানালো, আব্বু আমি সত্যি বলছি, আমি আদ্র ভাইকে ভালোবাসি। স্তম্ভিত হলেন ভদ্রলোক। ভূমির কথায় মাথা ছাড়া দিল ক্রোধ, চোয়াল শক্ত করে খেই হারিয়ে হন হন করে এগিয়ে এলেন ভূমির সামনে,
ছেদ করে উঠল ভূমির অন্তর। ভয়ে জড়সড় হয়ে গেল। বড় আব্বু কি মারবে সে ভয়ে নিজেকে আড়াল করতে চাইল বোনের পেছনে। বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠলেন তিনি, এই মেয়ে, বয়স কত তোমার? প্রেম ভালোবাসা কি তা বোঝো? পরক্ষণে প্রকট চোখে চাইলেন ভাইয়ের দিকে। দেখছিস তোর মেয়ের স্পর্ধা, কিভাবে বড়দের সামনে সব কথা বলে। লজ্জা শরমের মাথা খেয়েছে। ছি, আজ আমার মেয়ে হলে চাপড়ে পিঠের ছাল তুলে নিতাম আমি। প্রথমবারের মতো বড় আব্বুর এমন ক্রুব্ধ কণ্ঠে বকা শুনে ভূমি ভয়ে ফুফিয়ে কেঁদে উঠল। এতক্ষণ যাবৎ চুপ করে থেকে সাবিনা তেড়ে এসে ভূমিকে নিজের বুকের সাথে লেপ্টে নিলেন, সহস্তে আগলে নিলেন। তেঠো উঠে স্বামীকে বললেন, এখানে স্পর্ধা কি আছে? ভালোবাসা তো খারাপ কিছু না। আপনি নিজের জেদ আগে রাখতে কেন ছেলে মেয়েগুলোকে এভাবে ধমকাচ্ছেন, কষ্ট দিচ্ছেন? কথা শেষ করতে আফজাল খেকে উঠলেন। তুমি চুপ করো। এত আবেগ দিয়ে ভাবলে জীবন চলে না। তোমার ছেলে নিজেকে কি মনে করে? সবকিছু হাতের মোয়া। সমাজ কি বলবে তা ভেবেছে একবারও? আদ্র গা ছাড়া ভাব দেখিয়ে বলে, বিয়ে সংসার সবই আমি করব, এতে সমাজের কেন চুলকাবে? সমাজ যা ইচ্ছে বলুক, আই ডোন্ট কেয়ার। ছেলের লাগামহীন কথাবার্তায় আফজাল হতভম্ব হয়ে কপাল চেপে ধরলেন। ফোঁসফোঁস করে শ্বাস ফেলতে লাগলেন। সাবিনা স্বামীর দিকে ভেঙচি দিয়ে বিড়বিড় করে বললেন, বুড়ো লোক, জেদ পড়ে না, ছেলেটার সাথে প্রতিযোগিতা লেগেছে। হা হা হা, বাপ ছেলে কারো থেকে কেউ কম না। সাবরিনা নির্বিকার দাঁড়িয়ে থাকা স্বামীর পাশে এসে ফিসফিস করে বললেন, তুমি কিছু বলছো না কেন? থামাও ভাইজানকে। তোফায়েল অসহায় কণ্ঠে বললেন, আমি কি বলবো? দেখছো না কেমন কুরুক্ষেত্র বেঁধেছে বাপ ছেলের মাঝে? কি বলবে মানে কি? আদ্র যেহেতু বলছে আমাদের ভূমিকে বিয়ে করবে, আর ভূমিও আদ্রকে ভালোবাসে, তাহলে ভাইজানকে একবার প্রস্তাব দিয়েই দেখো। তোফায়েল ভুরু কুচকালেন। তোমার মাথা গেছে নাকি? এদের মাঝে আমি কিভাবে ঢুকবো? ভাইজানের মুখের ওপর কখনো কথা বলার সাহস আমার হয়েছিল? আমার ওখানে মেয়ে বিয়ে দিতে আপত্তি ছিল, কিন্তু এখানে তো নেই। আমার আদ্র আমার মেয়েকে ভালোবাসে, এটা তো খুশির খবর। তুমি ভাইজানকে বোঝাও না। স্ত্রীর এমন অবদারে ভদ্রলোক দোটা নাই। কি করবে? বোনকে কথা দিল, কিন্তু পরিস্থিতি এখন নাগালের বাহিরে। মেয়ের কথা চিন্তা করে ভাইয়ের বুঝানোতে প্রস্তাবে রাজি হয়েছিল। যদি আগে জানতো এমন কিছু, তাহলে কখনো হ্যাঁ করতো না। আদ্রের মতো ছেলেকে কেই বা না করবে? নিজের ভাইয়ের ছেলে, কেমন তিনি তো জানেন। মাথা ছাড়া জেদ হলে মানুষ হিসেবে অমায়িক সে। চোখ বন্ধ করে মেয়ে দিতেও দ্বিতীয়বার ভাবতে হবে না। আদ্রের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। মেয়েকে কখনো কষ্ট পেতে দিবে না। সবাইকে চুপ থাকতে দেখে মুখ খুলল শাহরিয়াত। ভীত বিনয়ী কণ্ঠে বলল, আঙ্কেল যেখানে ওরা দুজন দুজনকে ভালোবাসে, সেখানে আপনি এভাবে বাধা দিতে পারেন না, এটা অন্যায়। কথার মাঝে আওয়াজ পেয়ে আফজাল ক্রুব্ধ চোখে তাকালেন। রেগে বলে উঠলেন, এটা আমাদের পারিবারিক সমস্যা, তুমি বাইরের মানুষ, নাক গলাতে এসো না। এমন কথায় শাহরিয়াত অপমানে মাথা নুয়ে নিল। ইতস্তত হয়ে পুনরায় সংযম গলায় বলল, অপরাধ নিবেন না আঙ্কেল, কিন্তু আদ্র আমার বন্ধু। ও সমস্যা মানে আমার সমস্যা, আর তাতে আমি নাক গলাতে বাধ্য। শাহরিয়াতের এখনো কথায় গমগমে চোখে তাকালেন তার দিকে, কিন্তু মুখে কিছু না বলে পরক্ষণে চোখ সরিয়ে কপাল চেপে মাথা ঝুঁকিয়ে রইলেন। শান্তি মঞ্জিল আজ যেন অশান্তির পাণ্ডুলিপিতে পরিণত হয়েছে। উপস্থিত সকলে কেবল নিশ্চুপ দেখে যাচ্ছে বাপ ছেলের বাগবেতনটা। এর মাঝে কারো কথা বলার সাহস নেই। বললেও যে খুব একটা লাভ হবে তা না, সকলের জানা। দুজনেই নিজেদের জেদ আগে রাখতে ব্যস্ত। কেউ কারো কাছে হারবে না, যেন পণ করে আছে। পরিস্থিতি বেগতিক দেখে নিজের জায়গা ছেড়ে ভাইয়ের পাশে এসে দাঁড়ান। কাঁধে হাত রেখে শান্ত করতে চেয়ে বলেন, ভাইজান, এবার একটু শান্ত হন। আমরা সবাই না হয় বসে কথা বলে সমস্যাটা সমাধান করব। গৃহিণীরাও এক হয়ে তাল মেলালেন। আফজাল খানিক চেতে বললেন, কিভাবে শান্ত হবো তুই বল? ছেলে এত বড় হয়ে গেছে যে বাপের মুখে মুখে তর্ক করে বিশ্রী ভাষায় কথা বলে। বিদেশে থেকে এই কেমন শিক্ষা নিয়ে বড় হয়েছে? আমি জীবনেও মেনে নেব না এই কথা। আমাকে বোঝাতে এসো না। বাবার কথায় আদ্রের গলার স্বর খানিক ছোট হয়ে এলো। আহত কণ্ঠে বলল, কেন মেনে নেবেন না? আমি কি বেকার, অশিক্ষিত? আমার মাঝে এমন কোনো খারাপ দিক রয়েছে? ফাহাদের সাথে বিয়ে দিতে রাজি হতে পারলে আমার সাথে কেন মেনে নিতে পারবেন না? আফজাল মুখ ফিরালেন। কুব্ধ কণ্ঠে বিলম্বহীন জবাব দিলেন, তোমার মতো গাদ্দার ছেলের সাথে আমার ভাইয়ের মেয়ে বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট হতে আমি দিব? সব গুন্ডামি করে ভেবো না আমার মতামত পাল্টাতে পারবে। তোমার ভাষণ অন্য কোথায় দাও, আমাকে না। আদ্র স্থির চোখে চাইল কিছু সময় বাবার গুরুগম্ভীর পোক্ত চেহারার দিকে। রাগে নিশমিশ করছে তার চোখা নাক। ফির চাইল চাচ্চুর দিকে। দুহাত মুষ্টি বদ্ধ করে আদ্র ভারী নিঃশ্বাস ফেলল। রাগ ফেলে অনুনয় করে বলল,
একবার সুযোগ দিয়ে দেখুন না। ইনশাল্লাহ কখনো অভিযোগ করার বিন্দু মাত্র সুযোগ দেব না। নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রাখবো, বিশ্বাস করুন। ছেলের কাতর স্বরে তাকালেন আফজাল। তৎক্ষণাৎ চোখ সরিয়ে অন্যদিকে চাইলেন। আফতাব ভাইকে বোঝাতে গেলেন, কিন্তু তাতে ব্যর্থ হয়ে দাঁড়িয়ে পড়েন। দুই যে অসহায় চোখে চাইলেন ননদের দিকে। এগিয়ে এলেন তাহমিনা। ভদ্রমহিলার মুখ জুড়ে অসত্য অপরাধবোধ। যাচাই না করে তার তুলে দেওয়া একটা প্রস্তাবে আজ বাড়িতে এত বড় অশান্তির ঝড় বেঁধে গেল। ভাইকে টেনে বসালেন সোফায়। তোফায়েল এগিয়ে আদ্রকে উদ্দেশ্য করে বললেন, তুমিও শান্ত হয়ে বসো আদ্র। রাগারাগি করা কোনো সমাধানের কাজ নয়। আমরা কথা বলছি, তারপর দেখা যাক কি হয়। চাচুর কথা আদ্র এক নজর চাইল ভূমির দিকে। তার কাতর চাউনি সমানে চেয়ে আছে আদ্রের দিকে। অনিশ্চিত পরিণতির জোয়ারে ভাসছে ভবিষ্যৎ। বড় আব্বু মানবে কিনা এই শঙ্কায় কাঁপছে বক্ষস্থল। আদ্র কিছু সময় চেয়ে নজর সরালো। এসে বসলো বাবার ঠিক সামনের সিঙ্গেল সোফাটায়। তাহমিনা জড়তায় মরানো কণ্ঠে আদ্রের দিকে তাকিয়ে বলে উঠলেন, বিশ্বাস কর বাবা, আমি আগে যদি জানতাম তুই ভূমিকে ভালোবাসিস তাহলে এমন চিন্তা কোনোদিনও মাথায় আনতাম না। কতটুকু বলে কিছু সময় নিশ্চুপ হয়ে চেয়ে ভাইকে বললেন, ভাইয়া, আদ্র যেহেতু ভূমিকে ভালোবাসে তবে তাই হোক। আমি চাই না আমার কারণে আমার দুই ছেলে মেয়ে কষ্ট পাক। আশা করছি তুমিও আর দ্বিধা করবে না, কারোর অমত নেই যেহেতু। আফজাল বোনের কথার প্রেক্ষিতে কিছু বলতে নিয়েও থেমে গেলেন। তাহমিনা পুনরায় বললেন, প্লিজ ভাইয়া, বোনের অনুরোধ আর ছেলে মেয়ের খুশির জন্য হলেও মেনে নাও। 17 বছরের পুনরাবৃত্তি ঘটুক তা আমি চাই না। ননদের কথা একমত হয়ে সম্মতি দিলেন দুই যা। অনুরোধ করলেন, প্লিজ না করবেন না। আফজাল রেগে ভাইয়ের দিকে তাকাতেই তিনিও সসম্মতিতে মাথা দোলালেন। পরাজয় স্বীকার করলেন আফজাল। এতক্ষণ যাবৎ ধরে রাখা জেটটুকু ফোঁস করে নিঃশ্বাসের সাথে উপড়ে ফেললেন। চোখ থেকে চশমাটা খুলে তাকালেন উপস্থিত প্রতিটি মানুষের দিকে। সকলের উৎকণ্ঠার চাহনি তার দিকে নিবদ্ধ। কারো কাছে এই সম্পর্ক নিয়ে দ্বিমত নেই তা স্পষ্ট। আফজাল চোখ সরালেন। ফতুয়ার এক কোণে চশমার গ্লাস মুছতে মুছতে উঠে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে জড়তা নিয়ে বললেন, সকলে জোট ফাঁকিয়েছ, আমি বেশ বুঝতে পারছি। ঠিক আছে, কারো আপত্তি নেই। যেহেতু আমি আর কি বলতে পারি, সিদ্ধান্ত যেতে নেওয়া হয়ে গেছে। আমার বলা না বলায় কারো কিছু যায় আসে না, করো যা ইচ্ছে। কথাটুকু বলে আর এক সেকেন্ডও অপেক্ষা না করে হন হন করে ছুটে গেলেন শোবার ঘরে। ঘোর অন্ধকার কেটে উজ্জ্বল তির্যক রশ্মির দেখা মিলল সকলের মুখশ্রীতে। সশব্দে তালি দিয়ে উঠল। দুই যা একে অপরকে জড়িয়ে ধরল। যা বোন থেকে নতুন সম্বন্ধে আগত হওয়ার খুশিতে মেতে উঠল। হাড্রের প্রিয়া দুপাশে চাপটে জড়িয়ে ধরল ভূমিকে। শাহরিয়া তাড্ডকে চাপটে ধরে গদগদ হয়ে বলল, কংগ্রেস ব্রো, তোমার এতদিনের অপেক্ষার অবসান ঘটল তবে। আড্র হেসে ফেলল। শুভ্রদন্তের সমস্ত কপাটি মেলে একস্বস্ত হাসি মুখ গহব্বত ছুঁয়ে দিল। শ্যামবর্ণের মুখশ্রী জুড়ে ঝকঝকে আনন্দে ঝিলিক খেলে উঠল। প্রবল বেগে জাপটে জড়িয়ে ধরল আফতাবকে। হাকসি খামলায় খানিক হকচকি উঠলেন ভদ্রলোক। পরিপ্রেক্ষিতে বুঝতেই খিলখিল করে হেসে উঠলেন তিনিও। দুহাতে আঁকড়ে ধরলেন ভাইপোর বলিষ্ঠ ছাতি। আড্র বিনম্র কণ্ঠে বলল, সরি চাচু, ভূমিকে কখনো কষ্ট দিব না, বিশ্বাস করুন। নিজের থেকেও বেশি ভালোবাসবো। তোফায়েল শব্দ করে হেসে উঠলেন। পিঠে হাত বুলাতে বুলাতে বললেন, আমি তোমায় ভরসা করি। আমার মেয়ে তোমার কাছে ভালো থাকবে, আর এর থেকে বেশি কিছু চাওয়ার আমার নেই সত্যি বলতে। বন্দি থেকে ছাড়া পেয়ে ভূমি ব্যস্ত ভঙ্গিতে চোখ মুছল। এতক্ষণ যাবৎ বুকে ভারী পাথর বহন করা হৃদয় হালকা হতেই ওষ্ঠপুর জুড়ে বিগলিত হাসি ফুটে উঠল। চঞ্চল পায়ে এসে জড়িয়ে ধরল বাবাকে। দুই যা মিলে আলোচনা করতে বসলো বিয়ের দিন তারিখ নিয়ে। তাতে যোগ দিল একে একে আদ্রি, প্রিয়া সহ বাকিরাও। 1 মাস আগে থেকে শপিং করতে শুরু করবেন এ কথাই ফাইনাল করা হলো। শাহরিয়াত পাশ থেকে ঠাট্টা স্বরে বলে উঠল, কি ভূমি, বিয়ে নিয়ে অনুভূতি কেমন? তুমি খুশি তো? লজ্জা কণ্ঠায় ভূমি লাল হয়ে এলো। চিবুক নিয়ে গলায় ঠেকালো। আইঢাই করে উঠল। এটা কেমন প্রশ্ন করলেন উনি এতগুলো মানুষের সামনে? মা বাবার সামনে সে কি বলবে? তার মনের ভিতর এখন আনন্দের নৃত্য চলছে। খুশিতে গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছে, আমার মনের ভিতর আজ পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি কাজ করছে। আড্ডু ভাইকে পেয়ে যাওয়ার অনুভূতি। আমি আড্ডু ভাইয়ের বউ হব সে অনুভূতি। ইস! ভূমি লজ্জায় চোখ মুখ চেপে ধরতে চাইল। খিলখিল করে মনের সমস্ত আনন্দ কষ্ট সব উজাড় করে দিয়ে হেসে উঠতে চাইল, কিন্তু তা সম্ভব নয়। এত মানুষের সামনে এমন করলে তা লজ্জার বিষয়। সাবিনা চিন্তিত কণ্ঠে বলল, বিয়ের দিন তারিখ ঠিক করা নিয়ে আলোচনা করতে হবে। কখন কিভাবে কি করা যায়। উনি তো মুখ ভোতা করে কথাটা বলেই ঘর থেকে চলে গেলেন। এবার দেখো জেদ ধরে না এটা নিয়ে কাহিনী শুরু করেন।
হঠাৎ আদ্রের আদলে বিরাজমান হাসির রেখা মিলিয়ে যেতে শুরু করলো। মুখের ভাবভঙ্গি আগের ন্যায় করে ভাবলো কিছু, পরপর তাকালো চাচু, মা, মামনি, তারপর ভূমির দিকে। পরক্ষণে জট করে বলে উঠল, চাচু আমি এই সপ্তাহেই ভূমিকে বিয়ে করতে চাই। এক দফা চমকালো সকলে। তাজ্জব বলে তাকালো আদ্রের গম্ভীর মুখের দিকে। স্তম্ভিত হয়ে তাকালো ভূমিও। সাবরিনা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো, সে কি বাবা, এত তাড়াহুড়ো করে কেন বিয়ে? ভাইজান তো রাজি হয়েছে, আস্তে ধীরে না হয় সব ঠিক করা হবে। আদ্র বিলম্বহীন উত্তর দিল, রাজি হলেও আমার ওনাকে বিশ্বাস নেই, আর বিয়ে যেহেতু হবেই তাহলে দেরি করে লাভ কি? আজ হোক কাল হোক আমারই তো বউ হবে। তাই বলে এত তাড়াহুড়ো করবি? এই অল্প সময় শপিং করা, আত্মীয় স্বজন দাওয়াত করা, অনুষ্ঠান, এত কিছু কি সম্ভব? আদ্রির প্রফুল্ল চিত্তে বলে ওঠে, অবশ্যই সম্ভব আম্মু, আমরা কাল সকালেই সকলে মিলে শপিং করতে চলে যাব। আদ্রির কথায় তাল মেলালো প্রিয়া। তোফায়েল চিন্তিত হয়ে বলল, বেশি জলদি হয়ে যাচ্ছে না আর্দ্র? আমাদের পরিবারের ছেলে মেয়ের প্রথম বিয়ে, জাঁকজমকপূর্ণ আয়োজন করব, হাজার হাজার মানুষের উপস্থিতি থাকবে, সকলে দেখবে তা, কিন্তু এত অল্প সময়ে কিভাবে কি হবে? ভাইজান তো মানবে না। প্লিজ চাচু, না করবেন না, এত কিছুর এখন প্রয়োজন নেই। ছোট করে ঘরোয়াভাবে শুধুমাত্র কাছের মানুষদের উপস্থিতিতে আমি বিয়েটা সারতে চাই আপাতত। অনুষ্ঠান প্রয়োজনে পরে করা হবে। শারিয়াত ভুরুকুচকে বলে, তুই চাইলেই তো হলো না। বিয়ে কি শুধু তুই একা করবি নাকি? ভূমিরও একটা ইচ্ছে আছে নিজের বিয়ে নিয়ে, তাকেও জিজ্ঞাসা কর। শারিয়াতের কথায় আদ্র সোজা চাইল ভূমির দিকে। ভূমি এতক্ষণ যাবৎ আদ্রের দিকেই তাকিয়েছিল ঢ্যাপ ঢ্যাপ করে। আদ্র তাকাতেই ধক করে উঠল বুক, জড়তায় চোখ ঠেকাই নিচে। আদ্র সহজ কণ্ঠে শোধায়, তোমার কোনো আপত্তি আছে এভাবে? ভূমি হাঁসফাঁস করলো। বাবা মার সামনে সে কি করে বলবে না তার কোনো সমস্যা নেই? এভাবে কেন এখন এই মুহূর্তে তার সাথে আদ্র ভাইয়ের বিয়ে পড়িয়ে দিক, তার কোনো আপত্তি নেই। সে তো এক পায়ে দাঁড়িয়ে আছে, বললেই সাথে সাথে কবুল বলতে ঝাঁপিয়ে পড়বে। ভূমি নড়ল না, মুখে একটা আওয়াজও করলো না, কেবল মাথাটা আরো কিছুটা ঝুঁকিয়ে আলতো হাসলো। এতে আশ্বস্ত হয়ে আদ্র বলে উঠল, ওর কোনো আপত্তি নেই। মা, মামুনি, তোমাদের আপত্তি আছে? দুই জন সপ্রেস্তে দুদিকে মাথা দোলালো, তাদেরও কোনো আপত্তি নেই। সাবরিনা উত্তেজিত হয়ে গদগদ কণ্ঠে বললেন, অবশ্যই আমাদের কোনো সমস্যা নেই। তাহলে ভাইজানের সাথে কথা বলে একটা ভালো দিন তারিখ দেখে বিয়ের অনুষ্ঠান ফেলা হোক। আদ্র আগ বেঁধে বলল, সামনে শুক্রবারে ফেললে ভালো হয়। আদ্রের প্রস্তাবে সকলে একমত পোষণ করলো। আফতাব ভাইয়াকে রাজি করানোর ভার নিয়ে এগিয়ে গেল সেদিকে। দুই জন ননদ মিলে হাতে কলমে নিয়ে সোফায় বসলো মেহমানদের লিস্ট করতে। ডেকোরেশনের দিকটা সামলানোর দায়িত্ব দেওয়া হলো সাদাব এবং শাহরিয়াদের কাঁধে। আদ্রি প্রিয়া ব্যস্ত হলো কিভাবে কি শপিং করবে তা ঠিক করতে। একপাশে সমানে দাঁড়িয়ে রইল ভূমি, দেখছে মা মনিদের কাণ্ড। হঠাৎ কানের কাছে উষ্ণ বাতাসে হকচাকল। শশ ব্যস্ত নজরে তাকাতে আবিষ্কার করলো আদ্রির হাস্যমাখা মুখশ্রী। কেঁপে উঠল সে, শিহরণে গায়ের সমস্ত লোমকূপ কাটা দিয়ে উঠল। ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে তক্ষুনি নজর সরালো। আদ্র হাসকি কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ম্যাম, আপনি কি নার্ভাস? আজ আকাশটা ভীষণ থমথমে। এই চাঁদের দেখা মিলছে তো এই নিকশকালো পায়ধরের নিচ লুকিয়ে পড়েছে। সেও আজ দিকহারা। দুই চড়ুইয়ের সন্ধিতে সে হাসছে, চারদিক আলো করে অত্যুজ্জ্বল হাসিতে মত্ত হচ্ছে। আবার এক ব্যর্থ প্রেমিকের মন খারাপের সঙ্গ দিতে সে আনন্দ লুকিয়ে নিচ্ছে। তিমিরে ঢাকা খোলা আকাশের নিচে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে মনের সুখে নিকোটিনের আনন্দে মেতেছে এক যুবক, যার প্রতিটি ধোঁয়ার সাথে সমানে উড়ে ওই দূর আকাশে মিশে যাচ্ছে প্রেম নামক অনুভূতিরা, যার চোখের আনাচে কানাচে যন্ত্রণার বাহার কেবল। কে বলে ছেলেরা কাঁদে না? তারাও কাঁদে যখন তারা পেয়েও হারিয়ে ফেলে নিজের অন্তরে লুকিয়ে রাখা একমাত্র সুপ্ত অনুভূতিগুলোকে। সে জানলো না, কখনো জানবেও না। একতরফা ভালোবাসা যে বড্ড পীড়া দেয়। ইস, কতই না নিষ্ঠুর এ পৃথিবীর নিয়ম। হে পৃথিবী, তুমি কি পারবে এক প্রেমিকের হৃদয় ভাঙা এই হাহাকারের, এই চূর্ণ বিচূর্ণ অন্তরের বোঝা বইতে, যার প্রতিটি পরতে পরতে ছিল কোনো এক অষ্টাদশীর নামের লেখা স্বচ্ছ প্রেম? তাকে পাওয়ার অপেক্ষায় কেটেছে কত বছর, মাস, দিন, ঘন্টা, কেটেছে কত বসন্ত। তাকে নিয়ে সাজানো ছিল সুখে ভরা এক ভবিষ্যৎ, কিন্তু তাকে পাওয়া হলো না। সে তো ছিলই না প্রাপ্তি নামক সে খাতাটায়। অন্যমনা হয়ে হেঁটে চলেছে আদ্রি গন্তব্য তার ছাদের দিকে। সে জানে ফাহাদের অবস্থান এই মুহূর্তে সেখানেই রয়েছে।
তার আজ ভীষণ খারাপ লাগছে মানুষটার জন্য। এত ঝামেলার মাঝে কারো নজর হয়তো তার দিকে পড়েনি, কিন্তু সে দেখেছে ফুফি যখন ভূমির সাথে তার বিয়ের বিষয়টা তুলেছিল তিনি কতটা খুশি ছিলেন, আনমনে হাসছিলেন। কিন্তু যখন জানতে পারলো আদ্র ভাইয়া ভূমি একে অপরকে ভালোবাসে, তখন তার সমস্ত মুখের হাসি মিলিয়ে তাতে কেমন আধার নেমেছিল। ওনার চোখে স্পষ্ট যন্ত্রণা ফুটে উঠেছিল। ভূমি ছিল তার সেই মনের মানুষ, সে আজ শতভাগ নিশ্চিত হয়ে গেল। কিন্তু এটা জেনে তার মোটেও খারাপ লাগছে না যে ফাহাদ ভাইয়া অন্য কাউকে ভালোবাসেন। সে তো অনেক আগেই নিজের কেবল ভালো লাগাটাকে দমিয়ে নিয়েছিল যখন জেনেছিল ফাহাদ ভাইয়া অন্য কাউকে ভালোবাসে। ভূমি ছুটল ঘরের দিকে, লজ্জায় সে অভিভূত। আজ চাইল না আর কোনো দিক, থামলো নিজের ঘরের সামনে এসে, ঢুকেই নরম হাতে দরজা চাপলো। উত্তপ্ত শ্বাস প্রশ্বাস বক্ষ ছিদ্র করে বেরিয়ে আসছে যেন। অধর কোণ ঘেঁষে বেরিয়ে এলো এক স্বচ্ছ মিষ্ট প্রাপ্তির হাসি। অক্ষিপট জুড়ে ভেসে এলো একটু আগের ঘটে যাওয়া সকল দৃশ্য। আদ্র ভাইয়া তাকে পাওয়ার জন্য সকলের বিরুদ্ধে গিয়ে লড়েছে। মস্তিষ্কে স্নায়ু কোষ জুড়ে উচ্চ ধ্বনিতে বেজে চলেছে আদ্রের সেই কথাটা, আমি ভূমিকে ভালোবাসি। আপনি কি নার্ভাস ম্যাম? ভূমি কথাটা ভাবতেই লজ্জায় দুহাতে চেপে ধরল চোখমুখ। শীতল প্রশান্তির শিহরণে ছুঁয়ে দিল সমস্ত শরীর। কোণঠায় লালিত হলো দুগাল, খুশিতে ছুটতে লাগলো সমস্ত ঘরময়। আর মাত্র 5 দিন পর তার বিয়ে আদ্র ভাইয়ের সাথে। ভূমি আয়নার সম্মুখে গিয়ে দাঁড়ালো। নিজের এই লজ্জা মাখা চেহারা দেখে নিজেই ফিক করে হেসে দিল, বিড়বিড় করে আওড়ালো, আর মাত্র 5 দিন পর আমাদের বিয়ে। আমি বউ সাজবো, বউ হব আপনার, আর আপনি হয়ে যাবেন আমার, একান্তই আমার। ভূমি আনমনা হয়ে ভাবতে লাগলো 2 বছর আগে সে দৃশ্যপট, যেদিন প্রথমবারের মতো দেখেছিল শ্যামবর্ণের বলিষ্ঠ দেখি গুরুগম্ভীর চেহারার অধিকারী পুরুষটিকে। মুঠোফোনের মসৃণ প্রতিবিম্বে ভেসে উঠেছিল তার ঝকঝকে চেহারাটা, যার অধরজোড়ায় কোনা হাসির লেশমাত্র ছিল না। কিন্তু তার খাদহীন ওই নেত্রজোড়া বিমোহিত করেছিল সপ্তদেশীর অন্তর, নাড়া দিয়েছিল তার বয়সন্ধির আবেগে। ভালো লাগার শুরুটা সে থেকেই তো ছিল, কিন্তু তা কখনো প্রকাশ করা হয়নি, জানানো হয়নি নিজেকেও। কেবল ছিল অজানা এক প্রতীক্ষা, তীব্র প্রতীক্ষা। কে জানতো সময়ের সাথে এই আবেগ অনুভূতির রূপ নিয়ে তা ভালোবাসার দুয়ারে গিয়ে ঠেকবে, তাতে সুর মিলিয়ে কাঙ্ক্ষিত মানুষটির প্রণয়ের গীত গাইবে। ভূমি উড়ো উড়ো মনে গিয়ে উঠেছে গান, মুঝে সাজানকে ঘর জানা হে, মুঝে সাজানকে ঘর জানা হে। দুহাত মেলে নাচছে সে মনের আনন্দে। হঠাৎ মাথায় কিছু আসতেই ভূমি চুপ করে যায়। তীক্ষ্ণ নজরে তাকিয়ে বাঁকা হেসে নিজে নিজেই বলে ওঠে, মাইশা আপু, আজ যদি আপনি এখানে থাকতেন, আমাদের দেখতেন আর কয়লার মতো জ্বলতেন, জিনিসটা দেখতে আমার কতই না ভালো লাগতো। আফসোস মামুটা অসুস্থ হয়ে যাওয়ায় চলে গিয়েছেন। পরপর দাঁত কিরমির করে বলে ওঠে, কানাডার ডাইনি আসছিল আমার থেকে আমার আদ্র ভাইকে কেড়ে নিতে। এই ভূমির থেকে তার পছন্দের বালিশটা নেওয়াও স্বপ্নের ব্যাপার, সেখানে ভালোবাসাকে কেড়ে নেওয়া এত সহজ না, নেভার। ঘড়ির কাঁটা 10টা পেরিয়েছে বেশ কিছু সময়। ড্রয়িং রুমে আয়োজন চলছে রাতের খাবারের। 2 যা বাটি ভরে ভরে হরেক রকমের খাবারের সাজিয়ে তুলেছে লম্বা টেবিল। হাঁক ছেড়ে ডাকতে শুরু করেছে সবাইকে। গৃহিণীদের ডাকা সাড়া দিয়ে একে একে নেমে এসেছে প্রায় সকলে। আদ্র নেমে চেয়ার টেনে বসেছে এক কোনায়, তার বিপরীতেই বসে আছেন মিস্টার আফজাল। মুখ ভিড় এখনো বেশ গরুগম্ভীর তার। ছেলে আসতে তার দিকে একবার তাকিয়ে নজর সরিয়ে নিলেন। আদ্র বাবার এমন মুখ ফিরিয়ে নেওয়া খেয়াল করলো, কিন্তু কিছু বলল না, চুপচাপ বসে পড়ল। 2 যা একে একে সবাইকে খাবার পরিবেশন করতে লাগলেন। সাবরিনা এদিক সেদিক তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বললেন, সবাই চলে এসেছে, ফাহাদ আর ভূমিটা কোথায় রয়ে গেল? শাহরিয়া তো এলো না এখনো। তাই তো। সাবিনা সিঁড়ির কাছটায় গিয়ে পুনরায় হাত ছুড়লেন। শাহরিয়াত ব্যস্ত পায়ে নেমে এসে বসে পড়ল আদ্রের পাশে। ভূমি ওপর থেকে জানিয়ে দিল সে খাবে না, কিন্তু ফাহাদের কোনো সাড়া শব্দ এলো না। তাহমিনার নিষেধাজ্ঞায় আর কেউ জোর করে তাকে ডাকতেও গেল না। সকলের উপস্থিতি দেখে তোফায়েল খাবার মাঝে সুযোগ বুঝে শান্ত স্বরে বলে উঠলেন, ভাইজান, শুক্রবারের ডেট ফাইনাল করে ফেলেছি। আপনার স্পেশাল কাউকে ইনভাইট করার থাকলে করে নেবেন, কেমন? আফজাল ভাইয়ের কথায় চোখ তুলে তাকালেন না, সমানভাবে খাবারের দিকে তাকিয়ে উত্তর দিলেন, আমার আলাদাভাবে বলার মতো কেউ নেই, কিভাবে কি করবে তোমরা দেখে নাও। তোফায়েল জবাবে কেবল ঠিক আছে বলে চুপ করে গেলেন। সাবিনা স্বামীর পাশে গিয়ে দাঁড়ালেন। রাগ ভাঙানোর পায়তারা করে একটু কথা বলানোর আশায় হাত কষলে উসখুস করে ভীত গলায় বলেন, বলছিলাম আমরা কালকে শপিং এ যাব ভাবছিলাম, আপনি আমাদের সাথে চলুন না। স্ত্রী এহেন কথায় আফজাল দূরদৃষ্টিতে চোখ তুলে তাকায়। তাতেই ভদ্রমহিলা ভয়ে ঢোক গিলে আফজাল কাঠকণ্ঠে বলে, সব মহিলাদের বিষয়, আমার গিয়ে কি কাজ আছে?
তাছাড়া অফিসে কাজ আছে, এমনিতে এরপর 2-3 দিন ছুটি নিতে হবে। কথাটুকু বলে শেষ করে উঠে চলে যান বেসিনের দিকে। ছুটি নিতে হবে কথাটা শুনেই সকলের মুখে হাসি ফুটে ওঠে। সাবিনা বোনের পাশে গিয়ে খুশিতে গদগদ হয়ে বলেন, তার মানে উনি রাজি হয়েছেন? একে একে খাবার শেষে উঠে পড়ে সকলে, যে যার মতো চলে যায় নিজেদের ঘরে। খাবার শেষে সারিয়া চলে যেতে নিল, দুই গৃহিণীরা জোড়াজুড়িতে রাতটা এখানেই থেকে যায়। রাত্র সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরে যেতে নিয়েও থামে দুপা। পিছিয়ে দাঁড়ায় ভূমির ঘরের সামনে, হাত উঁচিয়ে দুবার নক করে। ভূমি ভিতর থেকে ঠকঠক আওয়াজ পেতেই বলে ওঠে,